আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আধুনিক সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় অন্যতম একটি আলোচিত পদ হচ্ছে টেকনোক্র্যাট মন্ত্রী। আজ আমরা টেকনোক্র্যাট মন্ত্রীর ধারণা আসলে কি, এর সাংবিধানিক ভিত্তি বা কী এবং টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগের বাস্তবতা সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমেই আমরা জানব টেকনোক্র্যাট মন্ত্রী আসলে কি। বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত সংসদ সদস্যদের মধ্য থেকেই মন্ত্রী নিয়োগ দেওয়া হয়। তবে সংবিধান প্রধানমন্ত্রীকে বিশেষ পরিস্থিতিতে সংসদের বাইরে কোনো যোগ্য ও দক্ষ ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ দিয়েছেন। এই ধরনের অনির্বাচিত কিন্তু বিশেষ দক্ষতা সম্পন্ন মন্ত্রীদেরকে বলা হয় টেকনোক্র্যাট মন্ত্রী। সহজ ভাষায় বলা যায়, যিনি রাজনীতিবিদ নন, সংসদ সদস্য নন, কিন্তু পেশাগত জ্ঞান এবং অভিজ্ঞতার কারণে মন্ত্রী হন, তিনি সাধারণত টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে পরিচিত। এখন প্রশ্ন হচ্ছে, টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগের সাংবিধানিক ভিত্তিটা আসলে কি? বাংলাদেশের সংবিধানের 56-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দেবেন। মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যার অনধিক 1/10 সংসদ সদস্য নন এমন ব্যক্তি হতে পারবেন। এই অনির্বাচিত সদস্যরাই টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে পরিচিত। উদাহরণ হিসেবে বলা যায়, যদি মন্ত্রিসভার সদস্য সংখ্যা মোট 50 জন হয়, তাহলে সর্বোচ্চ 5 জন টেকনোক্র্যাট মন্ত্রী হতে পারবেন, এবং সদস্য সংখ্যা যদি 40 জন হয়, তাহলে সর্বোচ্চ 4 জন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে, টেকনোক্র্যাট মন্ত্রী কি সংসদের সদস্য হতে পারবেন? উত্তর হচ্ছে না। টেকনোক্র্যাট মন্ত্রী সংসদের সদস্য নন, তবে তারা মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে পারেন, কিন্তু কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। তাহলে কেন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী নিয়োগ দেওয়া হয়? টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী নিয়োগের পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, বিশেষজ্ঞ জ্ঞান কাজে লাগানো। রাষ্ট্র পরিচালনার কিছু খাতে গভীর কারিগরি এবং পেশাগত দক্ষতা প্রয়োজন, যেমন অর্থনীতি এবং অর্থ ব্যবস্থাপনা, তথ্য যোগাযোগ এবং বিজ্ঞান প্রযুক্তি, স্বাস্থ্য এবং ক্রীড়া। এই খাতগুলোতে অভিজ্ঞ এবং পেশাজীবীদের মন্ত্রী করা হলে নীতি নির্ধারণ আরও কার্যকর হয়। তৃতীয়ত, রাজনীতির বাইরে দক্ষ ব্যক্তিদের যুক্ত করা। অনেক সময় দেখা যায়, খ্যাতিমান অর্থনীতিবিদ, প্রথিতযশা অধ্যাপক, বিজ্ঞানী বা গবেষক, অভিজ্ঞ প্রশাসক, তারা সরাসরি নির্বাচনে অংশ নেন না বা রাজনৈতিক দলে সক্রিয় নন। তৃতীয়ত, জাতীয় সংকট বা বিশেষ পরিস্থিতি মোকাবেলা। অর্থনৈতিক সংকট, সংস্কারমূলক সময় বা বিশেষ উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ সরকারকে বাস্তবসম্মত ও পেশাদার সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাহলে প্রশ্ন হচ্ছে, এর আগে কারা কারা টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? বিগত শেখ হাসিনা সরকারের সময়ে 2 জন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ডাক্তার সামন্তলাল সেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এবং স্থপতি ইয়াফেস ওসমান বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল টেকনোক্র্যাট কোটায় তাদের মন্ত্রী নিয়োগ দিয়েছেন। সাবেক ফুটবলার আমিনুল ইসলাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এখন প্রশ্ন হচ্ছে, টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগের সুবিধাগুলো কি কি? প্রথমত, নীতি নির্ধারণে পেশাদার দৃষ্টিভঙ্গি আসে, সিদ্ধান্ত হয় তথ্য এবং গবেষণা ভিত্তিক, রাজনৈতিক চাপ তুলনামূলক কম থাকে এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পায়। তবে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী নিয়োগের সীমাবদ্ধতা এবং কিছু সমালোচনাও রয়েছে। যেহেতু তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নন, রাজনৈতিক জবাবদিহিতা তুলনামূলক কম থাকে, সংসদে ভোটাধিকার না থাকায় প্রভাব সীমিত। এই কারণে সংবিধান টেকনোক্র্যাট মন্ত্রীর সংখ্যা 10%-এর মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। পরিশেষে বলা যায়, টেকনোক্র্যাট মন্ত্রী ব্যবস্থা হল গণতন্ত্র ও দক্ষতার মধ্যে একটি ভারসাম্য রক্ষার প্রয়াস। এটি রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি পেশাগত দক্ষতাকে রাষ্ট্র পরিচালনায় যুক্ত করার সুযোগ সৃষ্টি করে। তবে
জনগণের প্রতিনিধিত্ব এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংবিধান এই ব্যবস্থাকে সীমিত পরিসরে অনুমোদন দিয়েছেন। এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।